মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে শেষ মুহূর্তের ব্যস্ততা। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম ৯ আসনে জামায়াত প্রার্থীর ফর্ম বাতিল। ফেনিয়াকে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত। বেগম খালেদা জিয়ার নিকট আপনাদের যে প্রত্যাশা ছিল, ইনশাল্লাহ আমি আগামী দিনে আপনাদের সে প্রত্যাশা আমি পূরণ করতে পারবো এবং সেটা করবো ইনশাল্লাহ। শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন চাই এবং সকলে আমরা যেন মিলেমিশে আমাদের এলাকাকে উন্নয়ন করতে পারি। যেহেতু এখন জনগণ সচেতন এবং সবার সহযোগিতায় সবার অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারবো। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা দেখছেন উপদেষ্টা রিজওয়ানা। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। গুজবটা কাউন্টার করা তো আমাদের জাতীয় দায়িত্ব। নির্বাচনটা আমাদের দেশের গণতন্ত্রের সাথে দেশের স্বার্থে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, কারওয়ান বাজার ও বাংলা মোটরে উত্তেজনা, এনইআইআর চালুর প্রতিবাদ। প্রথমবার এজলাসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মামলার জট কমাতে সবার সহযোগিতা কামনা। জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় ছুটিতে গেলেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। এলপি গ্যাস নিয়ে চরম নৈরাজ্য। ১২০০ টাকার সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে ২৪০০ পর্যন্ত। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীর। আজ বিইআরসির সভায় ঘোষণা হবে নতুন দাম। নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরের প্রেসিডেন্ট মাদুরো নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা ট্রাম্পের। মার্কিন অভিযানের পক্ষে বিপক্ষে বিভিন্ন স্থানে সমাবেশ। এবং টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। লিটনের অধিনায়কত্বে দলে নেই শান্ত জাকের আলী। ৩ স্পিনারের সঙ্গে ৫ পেসার। মুঠোফোন নিবন্ধন পদ্ধতি এনআইআর চালুর প্রতিবাদে রাজপথে মোবাইল ব্যবসায়ীরা। তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। কারণ বাজার ও বাংলা মোটর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনের পরও এনইআইআর সিস্টেম বন্ধ করবে না সরকার। ছাড় পাবে না বিটিআরসি ভবনে হামলাকারীরাও। রোববার বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ব। এনইআইআর সিস্টেম স্থগিত, পুরানো হ্যান্ডসেট আমদানির সুযোগ এবং মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার বেলা ১১টার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। আপনারা ট্যাক্স সহনশীল করে দেন, আমরা ট্যাক্স দিব, আমরা ট্যাক্সের বিপক্ষে যাব না। ব্যবসায়ী ছোট হোক বড় হোক সবাই যেন ট্যাক্স দিয়ে বাংলাদেশে মাল ইম্পোর্ট করতে পারে। এছাড়া বাংলা মোটর এলাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। এদিকে হামলার ৪ দিন পর রোববার সকালে আগারগাঁওয়ে বিটিআরসি ভবন পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ব। পরিদর্শন শেষে এনইআইআর সিস্টেম চালু এবং বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের বিষয়ে অনড় অবস্থানের কথা জানান তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন। তো আমরা এই হামলার নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে মামলা হয়েছে। অবৈধ ফোন বৈধ করার সুযোগ, বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক 60% 40.4% নামিয়ে এনে গত ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু করে সরকার। ওই দিনই বিটিআরসি কার্যালয়ে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছে তার কাছে। গ্যাস থেকে রক্ষার চেষ্টা করছিলেন নিজেদেরকে। তো আমরা এখনো দেখতে পাচ্ছি এই কারওয়ান বাজারের যে চারপাশে কিন্তু পুলিশ, বিপুল পরিমাণে পুলিশ সদস্য রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে। তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যেন কোনোভাবেই কোনো আন্দোলনকারী আবার সড়ক
অবরোধ করতে না পারে, সড়কে যান চলাচল ব্যাহত করতে না পারে। এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারণ বাজার মোড়ে যে জল কামানের গাড়িটি সেটি রয়েছে এবং পুলিশের যে সাজোয়া যান সেটি রয়েছে। এবং আমরা দেখছিলাম যে ইট পাটকেলের আঘাতে বেশ কিছু পুলিশ সদস্য তারাও কিন্তু আহত হয়েছেন, আমরা এমনটি দেখতে পেয়েছি। পাশাপাশি আন্দোলনকারীদেরকে কিন্তু আমরা দেখেছি চেষ্টা, এবং আমরা এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পড়ে কিছু গণমাধ্যম কর্মীদেরকেও আমরা দেখেছি যে কেউ কেউ কিন্তু এই যে ইট পাটকেলে আঘাতে আহত হয়েছেন। তো এখন কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে যারা ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু অনেক হিমশিম খাচ্ছেন, তারপরও তারা চেষ্টা করছেন যান চলাচল স্বাভাবিক করার জন্য, তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই কারণ বাজারের মোড়ে বিপুল পরিমাণ পুলিশ সদস্য তারা এখানে অবস্থান নিয়ে আছেন, এবং এই মুহূর্তে আসলে কোনো আন্দোলনকারীদের দেখা যাচ্ছে না, তারা বিভিন্ন গলির ভেতরে গিয়ে অবস্থান নিয়ে আছেন। পুলিশ সতর্ক অবস্থানে আছে, যদি তারা আবারও কোনোভাবে সড়ক অবরোধের চেষ্টা করেন সে ক্ষেত্রে তাদেরকে যেন প্রতিহত করা সম্ভব হয়, সেই জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখেছি যে এই দিকে সিআর দত্ত সড়কের দিকে কিন্তু পুলিশ অবস্থান নিয়ে আছে, আর এদিকে যে মেট্রো স্টেশন রয়েছে কারওয়ান বাজার সেই দিকে গিয়ে সেনাবাহিনী অবস্থান নিয়েছেন। তো তারা এখন চেষ্টা করছেন কারওয়ান বাজারের কোনো সড়কেই যেন কোনো আন্দোলনকারী অবস্থান নিতে না পারেন এবং কোনোভাবেই যেন আবার সড়ক যান চলাচল ব্যাহত না হয় সেই চেষ্টাটি তারা করছেন। তবে আমরা এই কারওয়ান বাজারের চারিদিকে বিভিন্ন সড়কে দেখতে পাচ্ছি যে ইট পাটকেল পড়ে আছে, এবং আমরা এই যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হয়ে যে পান্থ পথের দিকে যে রোডটি গেছে সড়কটি, সেখানে আমরা দেখছিলাম যে সড়ক বিভাজক গুলো ফেলে আন্দোলনকারীরা এখানে সড়কে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করছিলেন। এবং আমরা দেখেছি যে পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু বারবার সেই সড়ক বিভাজকের যে পাইলগুলো রয়েছে সেগুলো তারা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। একটু পরপর কিন্তু আবার যখনই আন্দোলনকারীরা সুযোগ পাচ্ছিলেন তারা তাদের মতো করে চেষ্টা করছিলেন যেন আবারও সড়কে যান চলাচল ব্যাহত করা হয়। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, এবং এই শার্ক ফোয়ারার পাশ দিয়ে আমরা যতগুলো সড়ক আছে দেখছি আমরা যেখানে সড়কে কিছু কিছু যান চলছে, কিছু কিছু সড়কে আমরা দেখছি সিগন্যালে গাড়ি আটকে আছে, যান চলাচল যদিও বলা যায় যে কিছু কারণ এখানে লেগে আছে। আমরা দেখছিলাম সকাল থেকে দফায় দফায় আন্দোলন হয়েছে, দফায় দফায় এখানে ধাওয়া পাল্টা হয়েছে। এখানে যেমন পুলিশ লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড ছুড়েছে, টিয়ার শেল ছুড়েছে, পাশাপাশি জল কামান ব্যবহার করেও আমরা দেখেছি যে তাদেরকে সরানোর চেষ্টা করা। পাশাপাশি কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারাও আমরা দেখেছি যে বারবার পুলিশের উপর পাল্টা হামলা চালিয়েছে, তারা ইট পাটকেল ছুড়েছে। তো এখানে রীতিমতো সংঘর্ষের মতো পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, এবং সেই পরিস্থিতিটি আমরা যখনই ভাবছিলাম যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং পরিস্থিতি হয়তো পুলিশের নিয়ন্ত্রণে, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি সড়ক থেকে সরে গিয়ে একটি সড়কে পুলিশ সঙ্গে আবারও আন্দোলনকারীরা কিন্তু তারা বিরোধে জড়াচ্ছিল, তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছিল। আমরা দেখছিলাম যে আন্দোলনকারীরা বারবার চেষ্টা করছে পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নেওয়ার, তারা তাদের মতো করে আন্দোলন করার এবং যে তাদের বিক্ষোভ সেটি করার। এবং আমরা দেখছিলাম যে আন্দোলনকারীরা কিন্তু তারা প্রচন্ড ক্ষুব্ধ ছিলেন। আজকে সকাল থেকে যখন আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলাম তারা ভীষণ ক্ষোভ প্রকাশ করছিলেন, তারা কিন্তু যে তীব্র নিন্দা জানাচ্ছিলেন, যে তারা বলছিলেন তাদের জায়গা থেকে তাদের দাবিগুলো তারা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন, তারা বলছিলেন যে তাদের দাবিগুলো যৌক্তিক, এবং তারা কিন্তু শুরু থেকেই বলে আসছেন যে তারা এনআইআর পদ্ধতি বাতিলের জন্য কিন্তু কখনো কোনো দাবি তোলেননি, এবং তারা যে ট্যাক্স রয়েছে সেটি বাতিলেরও কোনো দাবি তোলেননি। এই দাবিটি কিন্তু জোরালো ভাবে তারা বলে আসছিলেন। তারা বলছেন যে এনআইআর
পদ্ধতি চালুর কলেজের দুই শিক্ষার্থীর সংঘর্ষকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থীরা তারা সকালের দিকে সকাল 10টার পর থেকে 9টার পর থেকে দুঃখিত তারা ফার্মগেটের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নেয় এবং সেটি অবরোধ করে। এখনকার চিত্র হচ্ছে কিছুক্ষণ আগেই অর্থাৎ 10 মিনিট আগে এই সড়কটি তারা ছেড়ে দিয়েছে। সম্ভবত পুলিশের সাথে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা কথা বলেছেন এবং পুলিশ তাদের সাথে কথা বলার পরেই তাদেরকে তারা যে ব্যারিকেডটা দিয়েছিল সেটি সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে এখান থেকে যান চলাচল এখনটা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো তেজিয়া কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলনটি বলছিলেন যে এই ঘটনার আসলে সুষ্ঠু তদন্ত হয়ে যারা দোষী রয়েছেন তাদের শাস্তির আওতায় আনার দাবি তারা জানিয়েছেন রয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে এখানে যেরকম শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছেন একই অবস্থা কিন্তু কারওয়ান বাজারে যারা মোবাইল ব্যবসায়ী রয়েছে তারাও, এবং সেখানে তারা অবস্থান নিয়েছিলেন এবং তাদের এবং মোবাইল অপারেটর যারা আন্দোলনে দাঁড়িয়েছিলেন তাদের কারণেও কিন্তু ওই সড়কটি দিয়ে যেরকম গাড়ি চলাচল বন্ধ ছিল কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি তখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে জলকামান নিক্ষেপের মধ্য দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি পুলিশের সাথে সহযোগিতা করেছে সেনাবাহিনী, তারাও কিন্তু রাস্তা পরিষ্কার করতে সেইখানে যানজট নিরসনের ক্ষেত্রে তারাও কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে এবং এই দুই অবস্থানের কারণে কিন্তু পুরো সড়ক জুড়ে বলা যায় যে পুরো রাজধানী জুড়ে একটি যানজটের ব্যাপক একটি চিত্র আজকে হয়ে গেছে। যেহেতু আজকে প্রথম কর্মদিবস সপ্তাহের এবং এই প্রথম কর্মদিবসের শুরুতে অর্থাৎ সরাসরি যুক্ত ছিলাম আমরা এতক্ষণ বাংলা মোটর এবং তেজগাঁও এলাকা। এ নিয়ে সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অন্য প্রসঙ্গ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনের বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আর দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9-এ জামাতের AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হবে কাল থেকে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ব্যস্ততা। রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে নেতাকর্মীদের ভিড়। প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে বাঁধভাঙা উল্লাস সমর্থকদের। রোববার সকালে চট্টগ্রামের 6টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হয়। 1% ভোটের স্বাক্ষর না থাকায় চট্টগ্রাম 14 আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় প্রার্থীর পক্ষে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অনেক ব্যবসায়ী অর্থায়ন করেছে, ওনার বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ আছে এবং একটি হত্যা মামলাকে ওনাকে আসামি করা হয়েছে। আমরা জনাব মোহাম্মদ আলহাজ জসিমউদ্দিন আহমেদ তার মনোনয়নপত্রের বিষয়ে আমরা 4টা পর্যন্ত আমরা এটি যাচাই বাছাই করে তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনে মনোনয়নপত্র স্থগিত করে বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মঞ্জু সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় 3 জনের। অন্যদিকে ফেনী 2 আসনের মুজিবুর রহমান মঞ্জু, বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন সহ 9 জনের মনোনয়নপত্র বৈধ আর 5 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বেগম খালেদা জিয়া যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন সেজন্য রিটার্নিং অফিসার ঘোষণা দিয়েছেন যে ওনার মনোনয়ন প্রক্রিয়ার যে কার্যক্রম সেটাকে ওনারা স্থগিত রেখেছেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের 8 ও 9 আসনের 17 প্রার্থীর মধ্যে বাতিল করা হয়েছে 6 জনের মনোনয়ন। ধর্ম, বর্ণ, দলমত সকলের সহযোগিতা কামনা করি। সকলকে নিয়ে সম্প্রীতির ঈশ্বর গ্রহণ করতে চাই। মানুষ এখন টেকনিক্যালি অনেক অ্যাডভান্স, ডেটা কমিউনিকেশনের সাথে অল টাইম কানেক্টেড। মানুষ এখন ইভ্যালুয়েট করতে পারে আসলে কারা
বাংলাদেশে আগামীর সমাজ ব্যবস্থাকে নেতৃত্ব দিতে পারবে। মানুষের এখন আমরা যাচ্ছি, মানুষের কাছে অনেক সাড়া পাচ্ছি। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের 6টি আসনে যাচাই বাছাই কার্যক্রমের মধ্যে 5 আসনের 35 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। চট্টগ্রামে শফিকুল আলম, ফেনীতে আতিয়ার সজল এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। ৭৫টি যে মনোনয়নপত্র বাতিল হয়েছে, অর্থাৎ ঢাকা যে সংসদীয় আসন 20টি আসন রয়েছে, সেই 20টি আসনের মধ্যে 238 জনের মনোনয়নপত্র দাখিল হয়েছিল, তার মধ্যে 75টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বেশি বলে এখানকার যারা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা উল্লেখ করছেন। তারা বলছেন যে স্বতন্ত্র প্রার্থীরা তার যে সংশ্লিষ্ট আসন রয়েছে, সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনের থেকে মোট ভোটারের 1% যে স্বাক্ষর সম্বলিত যে সিটটি সেটি আসলে দিতে হয়। সেক্ষেত্রে সেই 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত সেই সিটে অনেকে তারা গড়মিল পেয়েছেন, ত্রুটিপূর্ণ পেয়েছেন, বিধায় সেটি আসলে বাতিল করতে বা অবৈধ বলে গণ্য করতে সেটি আসলে তারা বিবেচিত হয়েছে এবং সেটিকে বাতিল করা হয়েছে। এভাবে বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এই সমস্যাটি বেশি বলে এখানকার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্যা রয়েছে, বিশেষ করে দলের নিবন্ধন ত্রুটিযুক্ত হওয়ার কারণে অনেক সময় সমস্যা হয়েছে। বিশেষ করে অনেক দলের নিবন্ধন পেতে দেরি হওয়া কিংবা নিবন্ধন জটিলতা সহ নানাবিধ যে সমস্যা, সেটির কারণেও কিন্তু মনোনয়নপত্র অনেকের বাতিল হয়েছে। তো সেক্ষেত্রে যারা বাতিল হয়েছে ঢাকা সংসদীয় আসনে, তারা বলছেন যে আগামীকাল থেকেই যে আপিল শুনানি, আপিলের যে বিষয়টি, অর্থাৎ 5 তারিখ থেকে শুরু করে 9 জানুয়ারি পর্যন্ত যে আপিলের সময়, সেই আপিল সময় তারা করতে পারবেন। আপিলের সময়ের পরে নিষ্পত্তির যেই বিষয়টি, শুনানি এবং নিষ্পত্তি, সেটি আসলে সম্পন্ন হবে। অর্থাৎ 10 তারিখ থেকে শুরু করে 18 জানুয়ারি পর্যন্ত যেই নিষ্পত্তি, সেটি নিষ্পত্তির জন্য চূড়ান্ত যে ঘোষণা সেটি আসলে আসবে। তো এই ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেগুনবাগিচা থেকে আমার হাতে সবশেষে। আমরা এখন চলে যাবো চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। চট্টগ্রামে 5টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এই মুহূর্তে চলছে চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে, সেখানে 9 জন প্রার্থী রয়েছে, ব্যথা বাছাই চলছে। তবে সকাল থেকে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। চট্টগ্রামের জয় 9 আসন রয়েছে, সেখানে জামায়াতের প্রার্থী ডক্টর এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং চট্টগ্রামে দুটি, যে চট্টগ্রাম 13 চন্দনাইশ আসনে 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক, আরেকজন হলো যে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন আহমেদ। তার বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন আজকে বলা যায় আজকে সেই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ তারিখ, এরপরে যারা আপিল করবেন তারা গ্রহণ করেছেন। সেখানে আজকে বলা যায় আজকে সেই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ তারিখ এবং এরপরে কিন্তু যারা আপিল করবেন তারা আপিলের জন্য আবার সময় দেওয়া হবে। তো সবকিছু মিলিয়ে যেটা বলা যায়, চট্টগ্রামের শান্তিপূর্ণভাবেই কিন্তু এই যে 2টি রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রয়েছে 3টি, সেখানে কিন্তু মনোনয়নপত্র 3 দিন ধরে কিন্তু চলছে। তো সবকিছু মিলে বলা যায় সবচেয়ে যেটি অঘটন সেটি হলো চট্টগ্রাম 9 আসনে যে জামায়াতের প্রার্থী যেই আসলে মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্বের কারণে কিন্তু বাতিল করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ফেনীতে আতিয়ার সজলের কাছে। ফেনীর 6টি উপজেলা রয়েছে, এই 6টি উপজেলার সমন্বয়ে 3টি সংসদীয় আসন রয়েছে। আর এই 3টি সংসদীয় আসনের যে মনোনয়ন যাচাই বাছাই ত্রয়োদশ জাতীয় সংসদের যারা প্রার্থী হয়েছেন, এইখানে কিন্তু 3টি আসনে 35 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে আমরা সকাল 9টা থেকে ফেনীর যে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক রয়েছে মনির হক, তিনি 1 থেকে এবং পর্যায়ক্রমে ঘোষণা করছিলেন এবং সকালবেলা যখন 9টার পর শুরু হয়েছে ফেনী 1 আসনে সেখানে 10 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যারা
কারণে এটি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মৃত্যুজনিত কারণে সেটি স্থগিত করা হয়েছে। বাকি 9 জনের মধ্যে 3 জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছেন যে বিএনপির যে চেয়ারপারসন এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে বিকল্প প্রার্থী রফিকুর রহমান মজনু, তিনিও বৈধ হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের রয়েছেন যিনি SM কামালউদ্দিন অ্যাডভোকেট, তারটাও বৈধ ঘোষণা করেছে। আর ফেনী 2 আসনের কথা যদি বলি, এখানে 14 জন এখানে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে আপনারা জানেন যে ফেনীর যে 2 আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন করা হয়েছে অধ্যাপক জলালউদ্দিন ভিপি, তারটাও বৈধ ঘোষণা করা হয়েছে। এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি বলি, এখানে জামাতের যে প্রার্থী ছিলেন তার সাথে নেগোশিয়েট করে যে এবি পার্টির যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবং বাকি যারা 9 জনের এখানে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাকি 5 জনেরটা অবৈধ ঘোষণা করেছে। এবং ফেনীর যে 3 নং সংসদীয় আসন রয়েছে, সেখানে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। সেইটি কিন্তু 2:30 বাজে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা সময় দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো সেই যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়ায় কী ফলাফল হয় সেটি আমরা জানানোর চেষ্টা করব। আমরা চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। না, ফেনী কিংবা দেশের অন্যান্য জেলার মতোই বরিশালেও আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিনের কার্যক্রম চলছে। আমি এই মুহূর্তে আছি বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, অর্থাৎ বরিশালের জেলা প্রশাসক কার্যালয়। এখানে শুনানি চলছে এই মুহূর্তে। এর আগে গত 2 দিন 42টি মনোনয়নপত্র যে জমা ছিল বরিশালে, জানেন যে 6টি সংসদীয় আসন, এই 6টি সংসদীয় আসনে 42 জন মনোনয়নপত্র তাদের জমা দিয়েছিল। তার মধ্যে 10 জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়, 8 জনের বাতিল ঘোষণা করা হয় এবং বাকি 32 জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়। তার ভিতরে বেশ যে বাতিল কিংবা স্থগিত করা হয়েছে তাদের মধ্যে স্থানীয়ভাবে প্রভাবশালী বেশ কয়েকজন নেতা রয়েছেন। বিশেষ করে বরিশাল 2 আসনের বিএনপি মনোনীত সরফুদ্দিন আহমেদ সান্টু, তারটা স্থগিত করে রাখা হয়েছে। তারটা এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি তার সমর্থক অনুসারীরা বাইরে রয়েছেন, ভেতরে তার শুনানি কার্যক্রম চলছে। এর বাইরে বরিশাল 3 আসনে গোলাম কিবরিয়া টিপু, তিনি জাতীয় পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী, স্থানীয়ভাবে তিনি প্রভাবশালী, এবং জাতীয় পার্টির আরও একজন ইকবাল হোসেন তাপস, তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। ফলে বেশ কয়েকজন যারা রয়েছেন স্থগিত এবং বাতিলের তালিকায়, তাদের তা আজকে শুনানি চলছে, তাদের যাচাই বাছাই শেষ মুহূর্তে কার্যক্রম চলছে। আগামীকালকে থেকে আমরা একজন প্রার্থীকে সমত ছবিতে দেখতে পাচ্ছি, এরা চলে আসছেন। যারা বৈধ হিসাবে যাদেরটা এসেছে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, তবে কিছুটা নিয়মান বা ম্লানমুখী। এইমাত্র আপনার দেখলাম যে প্রার্থী যাচ্ছে এখান থেকে, কিছুটা তাদের ভিতরে রয়েছে যে তাদেরটাও বৈধ হবে কি হবে না তা কিছুক্ষণ বাদে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন যে সন্ধ্যার সময় আনুষ্ঠানিকভাবে তিনি জানাবেন। এবং বরিশালের 6টি সংসদীয় আসনে, 6টি সংসদীয় আসনেই রিটার্নিং কর্মকর্তা বারবার বলছেন যে নির্বাচন বিধি মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি তারা সম্পন্ন করবেন এবং সেজন্য সব পক্ষকেই কিন্তু উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। তো বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমার কাছে দুপুর পর্যন্ত আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। ছিলাম ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও বরিশালে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতি আর উন্নয়নের গল্প যখন শীর্ষে, ঠিক তখনই হলফনামা বিশ্লেষণে দেখা গেছে দেশের শীর্ষ 5 দলের সর্বোচ্চ নেতার ঘোষিত মাসিক আয় 1 লাখ টাকারও কম। সবচেয়ে কম আয় দেখিয়েছেন জামায়াতের আমির, 30,000 টাকা। আর বেশি 1,33,000 টাকা দেখিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাসে আয় দেখানো হয়েছে 56,000 টাকা। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের শীর্ষ 5 নেতার মাসিক আয় লাখ টাকার কম। হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। সবচেয়ে কম আয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। পেশায় চিকিৎসক, এই রাজনীতিকের আয়ের উৎস কৃষি ও অনুদান থেকে প্রাপ্ত অর্থ। বছরে আয় 3,60,000 টাকা, যা মাসে দাঁড়ায় 30,000। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী GM কাদেরের পেশা রাজনীতি, আয়ের উৎস ভাতা। বছরে আয় করেন 4 লাখ টাকা, মাসিক আয় 33,000-এর একটু বেশি। জামায়াত ও জাতীয় পার্টির 2 শীর্ষ নেতার থেকে কিছুটা বেশি আয় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বছরে আয় 6,76,000 টাকা, যা মাসে 56,000 টাকার সামান্য বেশি।
5টি রাজনৈতিক দলের শীর্ষ 10 নেতার মধ্যে সবচেয়ে বেশি আয় করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আইন, পেশা, ব্যবসা সহ নানা খাত থেকে বছরে আয় করেন 33 লাখ টাকা, মাসিক আয় 2,75,000। ঢাকা 11 আসনে প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে বছরে আয় করেন 16 লাখ টাকা। সর্বোচ্চ আয়ের দিক থেকে নাহিদ ইসলাম আছেন দ্বিতীয় অবস্থানে। ঠাকুরগাঁ 1 আসনে প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদ রয়েছে 4,54 লাখ টাকার। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা এ নেতার বার্ষিক আয় 11,33,183 টাকা। খুলনা 5 আসনে প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সম্পদ রয়েছে 36,81,000 টাকা। রংপুর 4 আসনে প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেই গাড়ি বাড়ি, নগদ অর্থ আছে 13 লাখ টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি থেকে আক্তার হোসেনের বার্ষিক আয় 5,05,000 টাকা। বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিমের নগদ অর্থ ও আয় বেড়েছে কয়েক গুণ। 2008 সালের হলফনামায় ব্যবসায়ী উল্লেখ করা ফয়জুল করিমের বার্ষিক আয় দেখানো হয়েছিল 1,65,000 টাকা। ভাড়া, শিক্ষকতা ও মাহফিলের হাদিয়া সহ এখন তার বছরে আয় ছাড়িয়েছে 14 লাখ টাকা। সে সময় নগদ 20,000 টাকা সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 31,12,047 টাকায়। এবার হলফনামার ব্যাপারে কাগজ কলমে কঠোর হয়েছে নির্বাচন কমিশন। হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল সহ জরিমানারও বিধান রাখা হয়েছে আইনে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এদিকে খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত, এমন মন্তব্য করে তিনি বলেন, আইনগত ভিত্তি পর্যালোচনার পরেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 1 মাসের কিছুটা বেশি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের নির্দেশ মতো ইসি এরই মধ্যে নানা প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি বলে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তথ্য সম্প্রচার উপদেষ্টা দাবি করেন, নির্বাচনের জন্য দেশে গ্রহণযোগ্য পরিবেশ রয়েছে। জানান, নির্বাচনের সার্বিক প্রক্রিয়া নিয়ে কাজ করছে কমিশন। তবে আইন শৃঙ্খলার কথা বলে একটি মহল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভারত ভুল করেছে এবং যে ইস্যুতে মুস্তাফিজকে বাদ দিয়েছে বাংলাদেশে তার কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আইন পর্যালোচনা করেই বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে সম্প্রচার অধ্যাদেশ এবং মিডিয়া কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে গণভোটের প্রচার প্রচারণা জোরদার করার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার ভেনেজুয়েলা প্রসঙ্গ। আটকের 15 ঘন্টা পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। তাকে রাখা হয়েছে ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরোকে। ভেনেজুয়েলাকে আপাতত যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আটকের 15 ঘন্টা পর প্রকাশ্যে আনা হলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছায়। সেখান থেকে অপরাধীর মতো টেনে হিস্ট্রে মাদুরোকে নেওয়া হয় ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগের মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে তাকে।
যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জানান, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও কোকেন আমদানি, ধ্বংসাত্মক অস্ত্র রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আগামী সোম অথবা মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে তাকে। এদিকে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা যুক্তরাষ্ট্রের খুব বড় তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠাবো। তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, ভেঙে পড়া অবকাঠামো, বিশেষ করে তেল অবকাঠামো মেরামত করবে। প্রয়োজনে আমরা দ্বিতীয় দফায় আরো বড় হামলার জন্যও প্রস্তুত আছি। বিরোধীদের ওপর দমনপীড়ন, মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগ এনে কয়েক মাস ধরেই মাদুরোকে ক্ষমতা ছাড়তে হুমকি ধমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা উপকূলের কাছে মোতায়েন করা হয় মার্কিন রণতরী, বাড়ানো হয় সামরিক উপস্থিতিও। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে ভেনেজুয়েলায় আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সামরিক ঘাঁটির সুরক্ষিত দুর্গ থেকে নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে হেলিকপ্টারে তুলে নেওয়া হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। পঞ্চম দিনেও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ। বিভিন্ন সংগঠন থেকেও শ্রদ্ধা জানাতে আসছেন নেতারা। দীর্ঘদিন নির্যাতন সহ্য করেও দেশের মানুষের প্রতি বেগম জিয়ার যে মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা ইতিহাসে বিরল, বলছেন সর্বস্তরের জনতা। বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পঞ্চম দিন। বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠতে শুরু করে সমাধিস্থল। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। জানাজায় অংশ নিতে না পারলেও জিয়ারতের মাধ্যমে শোক মেটানোর চেষ্টা অনেকের। সমাধিস্থলে এসে তাকে সম্মান জানানো, এক পলক দেখে নিজেকে তৃপ্ত করা। ওনার জানাজা আসতে পারেনি, কাজের ব্যস্ততা ছিল এই কারণে আসতে পারেনি। এই জন্য পঞ্চম দিনে আজকে ওনাকে স্মরণ করলাম। আর এই জায়গায় আমি জানাজাতে অংশগ্রহণ করেছি এবং আজকে আমি তার কবর জিয়ারতের জন্য আবার আসছি। আমি এমনি কোনো রাজনীতিবিদ না, কিন্তু উনিকে ভিত্তি হিসেবে পছন্দ করি। উনি আমাদের দেশকে যেভাবে আপনি পরিচালনা করেছেন, এরকম ভাবে আমার মনে হয় গত 100 বছর আর কেউ পারবে না। ওই দিনে জানাজায় থাকতে পারে নাই। আমার ভিতরে, আমার মনে একটা আবেগ কাজ করেছে। সেই আবেগের তাড়নায় আমি আমার ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহ সমিতির লোকজনকে নিয়ে আজকে আমি জানাজায় এসেছি। এদিন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা। সকালে শ্রদ্ধা জানায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেবল দেশ নয়, পুরো এশিয়া হারিয়েছে একজন নারী নেতৃত্ব। দেশের মানুষের প্রতি তার মমতাবোধ থেকে তরুণ প্রজন্মের শেখা উচিত বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ডক্টর মোর্শেদ। আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, ওনাকে ফলো করলেই হবে। উনি কোনোদিন কোনো কটূক্তি করে নাই, উনি কোনোদিন কারো প্রতি বিদ্বেষ করে নাই, উনি কাউকে জেলে ভরবে, উনি কাউকে এই ভরবে, এটা আমরা কোনোদিন ওনার মধ্যে দেখি নাই। এছাড়াও বিএনপির পক্ষ থেকে দেয়া 7 দিনের শোকের অংশ হিসেবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে চলে দোয়া অনুষ্ঠান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার এজলাসে বসে মামলা জট কমাতে সবার সহযোগিতা চাইলেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। আর বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এদিকে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় ছুটিতে গিয়েছেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবার পর রোববার প্রথম এজলাসে বসেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবর্ধনায় বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ বলেন, সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িয়েছেন। বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান তার। বিচার বিভাগের সর্বত্র শৃঙ্খলা প্রতিষ্ঠিত ও সংরক্ষিত হবে বলে আমি মনে করি। আপনি আপনার পবিত্র চিন্তা, দৃঢ় দৃষ্টিভঙ্গি, অনমনীয় সততা ও অযুত সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগকে তার সঠিক গন্তব্যের পথে পরিচালনা করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করা না গেলে মামলার জট কমবে না বলে জানান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন খোকন। আমরা যদি দুর্নীতি দূর না করতে পারি, উচ্চ আদালতে, মাননীয় বিচারপতির মধ্যে, আইনজীবীদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, নিম্ন আদালতের বিচারকদের মধ্যে
এবং কর্মজীবী দূর না করতে পারলে স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে আমার হতাশ হয়ে যাবে। এদিকে মামলার জট কমিয়ে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সবার সহযোগিতা চান প্রধান বিচারপতি। I express my gratitude to all of you for being present here on this chilly, windy morning. I seek your prayers and blessings for properly discharging this onerous duty and responsibility that has been cast upon you. এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় ছুটিতে গেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। তিনি প্রধান বিচারপতির সংবর্ধনায় যোগ দেননি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, ডিম ও ব্রয়লারের বাজারে স্বস্তি, বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত উৎপাদন খরচের কমে, দাবি খামারিদের। চাহিদা যোগানে ভারসাম্য রক্ষায় কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ। পৌষের শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশার হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। শীত উপেক্ষা করেই রাজধানীতে কাজের প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় কর্মজীবী ও শ্রমজীবী মানুষকে। তীব্র শীতে বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের 7 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশায় ঢাকা চারপাশ। রোববার ভোরে রাজধানী ছিল ঘন কুয়াশায় মোড়ানো। সকাল 10টার দিকে সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ে জনজীবন। রাজধানীর তাপমাত্রা নামে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র শীতে ঘর থেকে বের হতে না চাইলেও জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হয় কর্মজীবীদের। কাস্টমার আসছে না, বেচে কিনে দিয়া হইতাছে, শীতে কাঁপায় আনতেছে, ঠান্ডা এমনি আমার শ্বাসকষ্ট, কি করবো, পেটেরও অভাবে করতে হইতাছে। এখন পেট আছে না, খাইতে হইব না, চলাফেরার সমস্যা না। বর্তমানে তো শীতের আবহাওয়াটা খুব তীব্র মানের, বৃদ্ধ মানুষদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে। সকালে এই কুয়াশা আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা। ভার্সিটি যাওয়ার সময় সকাল 8টা বাজে ক্লাস থাকে, সো মানে উঠতে খুবই কষ্ট হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। বিদ্যমান যে তাপমাত্রার অবনমন আগামী 24 ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং আজকের দিনের তাপমাত্রা একটু বাড়তে পারে। তবে 5 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা ক্রমাগতভাবে আস্তে আস্তে একটু কমতে পারে। চলতি মাসের মধ্যে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শৈত্যপ্রবাহ 1 থেকে 2টি এই মাসে সংঘটিত হতে পারে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। বাজারে সপ্তাহের পর সপ্তাহ ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। একই অবস্থা ডিমেও। এতে নতুন করে বাচ্চা তুলছেন না অনেক খামারি, যা সরবরাহ সংকট তৈরি করবে বাজারে। এমন সংখ্যা থেকে চাহিদা যোগানে ভারসাম্য প্রতিষ্ঠায় কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বিএবির। কামরুল হাসান সবুজের প্রতিবেদন। রাজধানীর বাজারে তুলনামূলক কম দামে মিলছে ব্রয়লার মুরগি। দাম যে হিসাবে আশঙ্কা ছিল বাড়ার, ওই হিসাবে বাড়ে নাই। দাম যেহেতু কমছে, সুতরাং স্বস্তি তো লাগবেই। মুরগির দাম কমে যাওয়ায় অবশ্য তেমন একটা হেরফের হয়নি খুচরা বিক্রেতাদের লাভের হিসাব। বাজার পরিস্থিতি লাস্ট 1 মাস বা 2 মাস হচ্ছে স্বাভাবিক রয়েছে। দাম যখন কম থাকে আমাদের পুঁজিও কম খাটান লাগে, ইনকামও বেশি। কয়েক সপ্তাহ ধরে বেশ খানিকটা কমেই বিক্রি হচ্ছে ডিম। লাল ডিমের বাজার চলতেছে 110 টাকা ডজন চলতেছে, সাদাটা 100 টাকা চলতেছে। আমাদের যেই লাভের পরিমাণ, ওইটা দাম কমলেও যেরকম থাকে, বাড়লেও ওই রকম। ডিম মুরগির দাম কমের স্বস্তি বাজারে এলেও লোকসানের বোঝা ভারী হচ্ছে খামারিদের। 1000 মুরগি পালতে আনুমানিক 3 লাখ টাকা খরচ, বিক্রি করতে হয় 2,20,000 থেকে 30,000 টাকা। বহু টাকা লস, কারণ আমরা এখনো সিদ্ধান্ত মালিক পক্ষ নিচ্ছে না আবার তুলবো কিনা। টিসিবির তথ্য, বর্তমানে এক একটি ডিম রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 9 থেকে 11.5 টাকায়। অথচ এক একটির উৎপাদন খরচ 10 টাকা 19 পয়সা থেকে 10 টাকা 30 পয়সা নির্ধারণ করেছে সরকারি। আবার 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ সরকারি হিসাবে 160 টাকা 87 পয়সা হলেও খামার পর্যায়ে 120 টাকার নিচে নেমেছে বলে দাবি ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবির। ডিম, মুরগি, বাচ্চা, ইভেন ফিডেও কিন্তু আসলে বাস্তবে লস হচ্ছে। কয়েক মাস থেকে এই অবস্থা চলছে। এমন নিয়ন্ত্রণহীন বাজারে খামারি ভোক্তার লাভজনক অবস্থান নিশ্চিতে চাহিদা যোগানের কৌশলপত্র বাস্তবায়নের দাবি বিএবির। উৎপাদনের সাথে আমাদের চাহিদা, সেটা যদি সমন্বয় করা না যায়, হাজার হাজার
খামারি কিন্তু ঝরে পড়ে। এই অবস্থায় ক্ষুদ্র খামারি টিকিয়ে রাখতে সরকারের সঙ্গে বড় উদ্যোক্তাদের কাজ করার তাগিদ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অ্যাসোসিয়েশনসগুলো যারা ইন্ডাস্ট্রি আছে আমরা তাদের সাথে আলোচনা করছি যে কিভাবে খামারিকে প্রোটেকশন করা যায়। আকস্মিক লোকসানের থাবা থেকে পোল্ট্রি খাতকে বাঁচাতে মাংসের দীর্ঘমেয়াদী সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা দরকার বলেও মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সংরক্ষণের জন্য আমরা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাস নিয়ে চলছে নজিরবিহীন নৈরাজ্য। সরবরাহ সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নির্ধারিত 1250 টাকার 12 কেজি সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে 1800 থেকে 2400 টাকা। এমন অবস্থায় এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বিইআরসি। সেলিম আহমদের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। লাইনের গ্যাস সরবরাহে সংকটের কারণে এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন রাজধানীর মিরপুরের বাসিন্দা মাহবুবা। একে তো হঠাৎ করে অস্বাভাবিক দাম বৃদ্ধি, তার উপর নিয়মিত ব্যবহার করা নির্দিষ্ট একটি কোম্পানির এলপি গ্যাস পেলেন না কয়েকটি দোকান খুঁজেও। আমরা লাইনের বিলে দিয়ে হচ্ছে 1080 টাকা, সে জায়গায় এটা তো যদি 2000 হয় তখন তো অবশ্যই এটা টু মাচ এক্সপেন্সিভ হয়ে যায় মিডল ক্লাসের জন্য। 1250 টাকা দামের 12 কেজি এলপি গ্যাসের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে 1800 থেকে 2400 টাকা। কোথাও 1900 চাচ্ছে, কোথাও 2100-2200 এরকম টাকা দাম চাচ্ছে। একটা গ্যাসে কিভাবে 700-800 টাকা করে বেড়ে যায়? হঠাৎ করে কি এমন ঢুকে গেল গ্যাসের মধ্যে 1950 টাকা হয়ে গেল? খুচরা বিক্রেতাদের অভিযোগ, যে দামে গ্রাহক পর্যায়ে বিক্রি করার কথা তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে খোদ ডিলারদের কাছ থেকেই। সরকার বাজারে ঠিক আছে, কিন্তু ডিলারতে তো আমাদের আরো বেশি দিয়া সব মিলিয়ে দিলে দেখা গেল আপনার বর্তমানে 1900 টাকা পড়ে যেতেছে। আমরা নিজেরাই গ্যাসের সংকটে ভুগতেছি, আমরা গ্রাহককে কিভাবে গ্যাস দিব? তবে বেসরকারি এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াবের শীর্ষ নেতার দাবি, বিশ্ববাজারে কাঁচামালের দাম ও পরিবহন খরচ বাড়লেও পরিবেশকদের কাছে বিইআরসি নির্ধারিত দামই সরবরাহ করা হচ্ছে এলপি গ্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লোয়াবের কোনো মেম্বার আমরা নির্ধারিত দামের বেশি 1 টাকাও বিক্রি করি না, বরঞ্চ আমরা কম দামে আমরা যখন ফ্যাক্টরি থেকে বিক্রি করি এরপরে তো আমাদের দায়িত্ব থাকে না। এদিকে নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি চেয়ারম্যান জানাচ্ছেন, বাজার তদারকিতে কাজে লাগানো হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর মাঠ প্রশাসনকে। আমরা এই বিষয়ে ভোক্তা অধিকারকে ব্যবহার করব। কনসার্ন যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলি আছে সেই ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলবো, তাদেরকে কাজে লাগাবো। বাজারে নৈরাজ্যের মধ্যে রোববার এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বিইআরসি। এলপি গ্যাসের ঘোষিত দামের সঙ্গে বাজারের বাস্তব চিত্রের তফাৎ দেখা যায় প্রায় সব সময়ই। তবে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা অনেকটাই নজিরবিহীন। আর এসব নিয়ন্ত্রণে দায়িত্বে আছে অনেক সংস্থা, তবু যেন দেখার নেই কেউই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে নিজেদের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। উগ্রবাদীদের আন্দোলনের মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপরই জরুরি সভায় বসে বিসিবি। বাংলাদেশ দলকে কতখানি নিরাপত্তা দেওয়া হবে তা নিয়ে আইসিসির কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। আজ আইসিসিকে মেইল করে বিসিবি। নিরাপত্তা শঙ্কায় ভেন্যু পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে আইসিসিতে পাঠানো চিঠিতে। শুধু তাই নয়, মোস্তাফিজ ইস্যুতে ভারতের উগ্রবাদীদের আচরণে সেখানকার নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, কারওয়ান বাজার ও বাংলা মোটরের উত্তেজনা। এনইআইআর চালুর প্রতিবাদ বন্ধ না করার সিদ্ধান্তে অটল সরকার। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে শেষ মুহূর্তের ব্যস্ততা। কাল থেকে আপিল। চট্টগ্রাম 9 আসনে জামায়াত প্রার্থীর ফর্ম বাতিল। ফেনী 1-এ বিএনপি প্রার্থীর মনোনয়ন গৃহীত। এবং নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে নিজেদের ভেন্যু পরিবর্তনে আইসিসিকে বিসিবির চিঠি। ভারতের পরিবর্তে খেলতে চায় শ্রীলঙ্কায়। টাইগারদের স্কোয়াড ঘোষণা। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ইনান। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।